এখানে পরীক্ষার মান টান গুলো দেওয়া আছে। এই এই স্লাইডটা আমি আপনাদের প্রত্যেককে পাঠাই দিই। হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ ধারা কোনগুলো সেটা লিস্ট দেওয়া আছে। এখন আমি শুধু দণ্ডবিধিটা আপনাদের সাথে আলোচনা করি, বাকিটা যখন যে সাবজেক্ট আসবে সেটার সাথে আলোচনা করলেই হবে। দেখা যায় ক্লিয়ার? আচ্ছা, এই যে বেসিক কিছু, যেমন আজকের ক্লাসে আপনাদের 33 পর্যন্ত পড়ানো হবে। 4 থেকে শুরু করে, প্রথম থেকে শুরু করে এই বেসিক জিনিসগুলা থেকে প্রতি বছর না হলেও মাঝে মাঝে এক দুটা করে প্রশ্ন আসে। তো এই যাবৎকাল আর কি 26টা প্রশ্ন আসছে, এখানে দেওয়াই আছে আর কি। এই যে 26টা প্রশ্ন এই যাবৎকাল এখান থেকে আসছে, এই 37 পর্যন্ত। তার মধ্যে 34 থেকে যে 37 সেটা হচ্ছে আপনাদের বেশি গুরুত্বপূর্ণ। আর তাছাড়া ওই প্রথম থেকে ডেফিনেশনের জায়গাগুলো থেকে, বা কে ল কমিশন তৈরি করেছিল, আইন কমিশন কে গঠন করছে, চেয়ারম্যান কে ছিলেন, এই টাইপের বেশি প্রশ্ন থেকে দণ্ডবিধিটা আগেও আসছে। এখন তো একটু ভেতর থেকে আসে, সেখানে রিটেনের জন্য 34 থেকে 37 আসলে বেশি দূর। তবু প্রিলি থেকেও প্রশ্ন আসছে। মোট 26টা প্রশ্ন, এটা কিন্তু কম না। এরপরে এটাও তাই গুরুত্বপূর্ণই ধরা হয়। 52 থেকে শুরু করে যে 55 এ পর্যন্ত খুবই খুবই গুরুত্ব। এই জায়গাগুলো থেকে আপনাদের অনেক প্রশ্ন আসছে, যেমন শুধু 53 থেকেই আসছে, এ থেকে আসছে 9টা প্রশ্ন। 63 থেকে 74 এখান থেকে আসছে আপনাদের 9টা প্রশ্ন। আর এই 63 থেকে 74 হচ্ছে জরিমানা সংক্রান্ত, তারপর সলিটারি কনফাইনমেন্ট, এগুলো নিয়ে প্রশ্ন। মোট কথা হচ্ছে এই 52 থেকে 55 রে 63 থেকে 74, আর এই 1 থেকে 37, এই কটা টপিকের মধ্যে আপনারা 4টা প্রশ্ন পাবেন, প্রতি বছর আসে এবং রিটেনে পর্যন্ত প্রশ্ন আসে। এরপর 75 থেকে 106 এবারও লিখিততে প্রশ্ন আসছে, এখান থেকে জেনারেল এক্সেপশন প্লাস প্রাইভেট ডিফেন্স। এই জায়গাগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এই দেখেন 12টা প্রশ্ন অলরেডি আসছে, তাও এই স্লাইড আরেকটু আগে পড়া। এখনকার গুলো ধরতে গেলে এখানে প্রায় 16টা প্রশ্ন চলে আসছে, আর বিজেএস ধরতে গেলে 8 প্রশ্ন চলে আসছে। এই জায়গার 75 থেকে যে 106 সেকশন, এই জেনারেল এক্সেপশন প্লাস হচ্ছে প্রাইভেট ডিফেন্স। এই জেনারেল এক্সেপশন এবং প্রাইভেট ডিফেন্সের জায়গাগুলো আপনাদের ইলাস্ট্রেশন সহ একেবারে ভাজা ভাজা করে ফেলতে হবে, কারণ এই জায়গা থেকে আপনাদের প্রশ্ন আসবে মানে আসবে। প্রিলি রিটেন সব জায়গা থেকে আসে। এরপরে অ্যাবেটমেন্ট লিখিতর জন্য গুরুত্বপূর্ণ, প্রিলি থেকেও আসছে যে 4টা। তারপরে এই যে 121, সেগুলো একটু লেস ইম্পর্টেন্ট, বাট চলে আসে। যাদের টার্গেট ধরেন 12-13 উপরে, তাদের এই সব 121 বা এই সেকশন গুলো করতে হবে, যেগুলোতে এই যে একটা করে স্টার্ট দেওয়া বা দুটা করে স্টার্ট দেওয়া। হ্যাঁ, বাট আমি বলবো এই যে বেশি স্টার্ট দেওয়া যে সেকশন গুলো, এগুলো হচ্ছে সবার আগে পড়বে। তার এছাড়াও এগুলো পড়তে থাকবে, তবে এই বেশি স্টার্ট দেওয়া সেকশন গুলো বারবার রিভাইজ করতে থাকবে। এরপরে এই 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 141 থেকে 153, 59, 60 বা 61, 63, 171, এগুলো ইলেকশন রিলেটেড সেকশন, এগুলো ইদানিং আসা শুরু হচ্ছে। বা এই যে গিভিং ফলস এভিডেন্স, 191 থেকে 193, এইগুলা থেকে লিখিততে এবারও প্রশ্ন আসছে, যে সাক্ষ্য বানানো এবং সাক্ষ্য দেওয়া এগুলা পার্থক্য আসছে। তো এইগুলা ইদানিং ইম্পর্টেন্ট, এখন আসা শুরু করছে, পড়তে হবে আর। আর এরপরে মার্ডার 299 থেকে মার্ডারের শুরু হয়। মার্ডার, তারপর হার্ট, এরপরে রংফুল রেস্ট্রেন্ট, তারপর ক্রিমিনাল কিডন্যাপ, রেপ, থেফট, এই সেকশন গুলো। তারপর হচ্ছে ব্রিচ অফ ট্রাস্ট, এই সেকশন গুলো থেকে আপনাদের প্রতি বছর প্রশ্ন চলে আসে। যাদের ধরেন একেবারেই প্রস্তুতি নাই, বা প্রথমে আসলে আমি কি অন্তত পড়বো, সেই ক্ষেত্রে আমরা যেটা বলি যে খুন থেকে শুরু করে কিডন্যাপ, চুরি, এক্সটর্শন, ডাকাতি, তারপর হচ্ছে ব্রিচ অফ ট্রাস্ট, এই সেকশন গুলো থেকে মোটামুটি
6 থেকে 7টা প্রশ্ন চলে আসে। খুব খুব ইম্পর্টেন্ট সেকশন, এবং ইলাস্ট্রেশন সহ পড়তে হবে আপনাদের। যে চুরি, এই কটার প্রচুর ইলাস্ট্রেশন আছে। ব্রিচ অফ ট্রাস্টের, ব্রিচ অফ ট্রাস্টের ইলাস্ট্রেশন এগুলো লিখিততেও আসে, প্রিলিতেও আসে। মেনলি এই চুরি এক্সটর্শনের জায়গাগুলো থেকে ইলাস্ট্রেশনে প্রচুর প্রশ্ন আসছে, এগুলো আপনাদের পড়তে হবে। আর এই যে ট্রেসপাস, মিসচিফ, চিটিং, এগুলো থেকেও প্রশ্ন আসে। তো এখানে অনেক সেকশন বাদ দেওয়া আছে। আবার এই যে 174 থেকে 102, 402, 374 থেকে 402, এরকম দিয়ে দিয়ে দেওয়া আছে। তো আপনারা যেটা করবেন, এই ইম্পর্টেন্ট সেকশন গুলো একটা জায়গায় কি তুলে নিবেন, অথবা বেয়ার থাকলে সেখানেও দাগাইবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে যে প্রশ্ন আসলে কোন জায়গা থেকে আসে, নিজেরা একটু আইডিয়া করতে পারবেন। এরপরে ট্রেডমার্ক থেকে খুব একটা আসে না, কারণ এইগুলো হচ্ছে ব্যাংক ট্যাঙ্ক, বাণিজ্য, এগুলো আলাদা একটা আছে, খুব একটা আসে না। তবে এই ডিফামেশন থেকে প্রতি বছর প্রশ্ন আসে, 499 থেকে 511 পর্যন্ত একটা প্রশ্ন প্রতি বছর আসে, শিওর আসে। তো এই ছিল মোটামুটি আপনাদের দণ্ডবিধির সিলেবাস। এই স্লাইডটা আমি পাঠাই দিব, আপনারা একটু দেয়ার একটা দাগিয়ে নেবেন, অথবা কোনো একটা জায়গায় তুলে নেবেন গুরুত্বপূর্ণ সেকশন। আর 7টা সাবজেক্টের 7টা খাতা রাখবেন। দণ্ডবিধির যে খাতা, সেটার প্রথমে এই গুরুত্বপূর্ণ ধারাগুলো লিখে নেবেন। এই পর্যন্ত ক্লিয়ার? আরো কোনো প্রশ্ন থাকলে বলতে পারি। দণ্ডবিধির প্রথম ক্লাস। এই যে বর্তমানে যে দণ্ডবিধি আপনারা দেখেন, এই দণ্ডবিধির জন্ম হয়েছিল ব্রিটিশ দ্বারা। আমরা কিন্তু এই দণ্ডবিধিটা লিখি নাই, এটা ব্রিটিশ পিরিয়ডে লেখা ছিল। আর বর্তমানে মোটামুটি অনেকগুলো দণ্ডবিধির যেগুলো বিশেষ আইনে দেখা হয়। ফলে এই একটা সময় আসবে হয়তো বা দণ্ডবিধি বাতিল হয়ে যাবে, দরকার লাগবে না। এখন পর্যন্ত দরকার লাগছে চুরি, এক্সটোরশন, ওইসব ধারাগুলোর জন্য, ওগুলোর উপর আমাদের কোনো বিশেষ আইন নাই। বাট মার্ডার বলেন, রেপ বলেন, নির্যাতন, অনেক কিছু মানে আলাদা স্পেশাল অ্যাক্ট চলে আসছে, যদিও দণ্ডবিধির সেকশনও সেই জায়গাটাতে দেখা যায় ব্যবহার করা হয়। তো এই যে দণ্ডবিধি দেখছেন, এই দণ্ডবিধিটা হচ্ছে ব্রিটিশ আমলে, যখন ব্রিটিশরা ক্ষমতায় ছিল তখন তারা একটা আইন কমিশন তৈরি করে। সেই আইন কমিশনের মাধ্যমে তারা ঠিক করে যে দুটা অ্যাক্ট তৈরি হবে, একটা হচ্ছে সিআরপিসি, আর আরেকটা হচ্ছে আমাদের এই দণ্ডবিধি। তো এই আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন হচ্ছে লর্ড ম্যাকলি। উনি উনার সাথে আরো 3জন সদস্য ছিলেন, অ্যান্ডারসন ছিলেন, মিলেট ছিলেন, এবং ম্যাকলিও ছিলেন। ইনারা 4জন মিলেই ল কমিশনটা তৈরি হয়েছে। এখন দেখেন না আপনারা, বিভিন্ন আইন তৈরি করছে, কমিশন হচ্ছে, অনেকজন সদস্য, এরকমই 4জন মিলে হয়েছিলেন, এবং ম্যাকলি ছিলেন সেটা চেয়ারম্যান। এবং ওনারা এই আইনটার বিলটা প্রথম পাশ করেন হচ্ছে 6 অক্টোবর, এবং পরবর্তীতে এটা কার্যকর হয় হচ্ছে আরো 2 বছর পর, 1862 সালে এটা 1 জানুয়ারি কার্যকর হয়। আমরা যদি দেখি, এই যে কার্ড, যদি বিল প্রকাশের সময়টা হিসাব করি, তাহলে দণ্ডবিধির বয়স কত হয়? 60 সাল, 1860 সালে এই বিলটা প্রকাশ করা হচ্ছে। 6 অক্টোবর 1860 সালে এটা প্রকাশ হয়েছে। প্রায় 100,
কত বছর হচ্ছে? 1800। অনেক বছর তাই না, প্রায় 164 বছর মতন বয়স একশো হচ্ছে। পঁয়ষট্টি বছর না, দ্বন্দ্ব দেখা উদযাপন করা হয়। এই দণ্ডবিধিটা অনেক পুরনো একটা, তবে ওনারা প্রত্যেকটা জিনিসে অনেক সময় নিয়ে দেখেন। 34 সালে তারা গঠন করছে কমিশন, অনেকটা 30 বছর মতন সময় নিয়ে বা 26 বছর তারা সময় নিয়ে এটা তৈরি করছে। আর সিআরপিসি আরো সময় নিয়ে তারা তৈরি করছে। সিআরপিসি তারা প্রায় 100 বছর সময় নিয়ে তৈরি করছে, কারণ অনেক জাত ছিল, অনেক জাতি হ্যাঁ। গোষ্ঠী, অনেক জায়গায় অনেক রিলিজনের উপর ভিত্তি করে বিচার হতো। তো যে কারণে একটু ভজবরল ব্যাপার ছিল। আর এই আইন করলেই তো হয় না, প্রতিবাদ করে। দক্ষিণ এশিয়ার মানুষ তো রাস্তায় বেরোয়, প্রতিবাদ করে, একটা ব্যাপার আছে। তো সব মিলায়ে ব্রিটিশদের আইন আর আমাদের আইন কিন্তু একটা। আমাদের আইন হচ্ছে আমাদের সাথে যায় এমন আইন তারা তৈরি করছে। তো এটাকে সংক্ষেপে এখানে দেওয়া আছে যে প্রকাশকাল 6 অক্টোবর 1860, 1 জানুয়ারি 1862 সালে কার্যকর। এবং এটা হচ্ছে 45 নং আইন, অর্থাৎ 1860 সালে যে কটা আইন তৈরি হয়েছিল তার মধ্যে ম্যাম 45 নম্বর কথা আইন কি ছিল আছে? এটা। হ্যাঁ, বুঝি না, কথা কি আছে? কথা বুঝতে পারছি না আমি তো। আচ্ছা, উনি ম্যাম আপনার বলতেছে ভয়েস মানে একটু আপনার কথা, আপনার মানে স্পিচ ক্লিয়ার না, এটা বলতেছে। কেন? স্পিচ ঠিকভাবেই তো ক্লিয়ার না? বোঝা যাচ্ছে। ঠিকভাবেই তো বোঝা যাচ্ছে, ও ও জায়গায় বোধহয় নেটওয়ার্কের প্রবলেম আছে আপনার ওখানে। আমরা আমি তো আমরা ক্লিয়ার বুঝতে আমরা ক্লিয়ার আমরা বুঝতে ক্লিয়ার পারছি। বুঝতেছি, ক্লিয়ার বুঝতেছি। ঠিক আছে, তাহলে এক কাজ করেন, একবার লিভ নিয়ে আবার জয়েন করেন, না হয় অনেক সময় লিভ নিয়ে জয়েন করলে ঠিক শোনা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে এটা 45 নং আইন, এবং এটাকে বলা হয় সাবস্টেন্টিভ ল বা মূল আইন। কেন সাবস্টেন্টিভ ল বা মূল আইন বলা হয়, আপনারা যদি বইটা দেখেন তাহলে দেখবেন যে ডেফিনেশন দেওয়া আছে, শাস্তি দেওয়া আছে, কিন্তু কোনো পদ্ধতি দেওয়া নাই যে কি প্রক্রিয়ায় আপনারা বিচার কার্য করবেন, সেটা কিন্তু দণ্ডবিধির মধ্যে দেওয়া নাই। অর্থাৎ এখানে শুধুমাত্র একটা আইনের ডেফিনেশন দেওয়া আছে, বা একটা অপরাধ বলতে আপনি কি বুঝাবেন। যেমন চুরি, কি কি বৈশিষ্ট্য দেখলে আপনি চুরি বুঝবেন। নর্মালি আমরা কি বুঝি যে একজন মানুষ আমাদের অনুপস্থিতিতে কোনো একটা জিনিস নিয়ে গেলে চুরি করে, তো দণ্ডবিধি কিন্তু উপস্থিতিতেও চুরি হওয়া সম্ভব। যেমন ওই যে আমরা রাস্তাঘাটে আমাদের কাছ থেকে জ্যামের মধ্যে বসে আছি, কান দিয়ে একজন ব্যাগ নিয়ে গেল, এটা কিন্তু আহ আমরা বলি ছিনতাই, কিন্তু দণ্ডবিধির ভাষায় এটা হলো চুরি। কারণ আপনার অসম্মতিতে যাই নিয়ে যাবে তাই চুরি, সেটা জ্ঞাতসারেও হতে পারে, অজ্ঞাতসারে। তো কমন সেন্স কিন্তু আইন না এটা। ব্রিটিশ বা আমাদের যে আইনটা আমরা রয়েছে সেখানে আমরা ভাবি যে কমন সেন্স দিয়ে আমরা আইনকে বোঝার চেষ্টা করি। কমন সেন্স দিয়ে কিন্তু আইন বুঝলে ভুল হবে। আইন কমন সেন্স না, আইন এমন ভাবে তৈরি করা হয় যেটার মধ্যে আসলে সব ধরনের প্রবলেম আসলে সেটাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া সম্ভব যেন হয়। তো এই দণ্ডবিধিতে সকল ধরনের অপরাধের ডেফিনিশন গুলো দেওয়া আছে, এই কারণে এটাকে মূল আইন বলা হয়। অন্যদিকে আপনারা সিআরপিসি বা যদি দেওয়ানি কার্যবিধি দেখেন, এখানে দেখবেন পদ্ধতি দেওয়া আছে যে সমন পাঠান, তারপরে কত দিনের মধ্যে সমন পাঠাতে হবে, এরপরে সাক্ষ্য প্রমাণ নিতে হবে, মানে স্টেপ গুলো দেওয়া আছে, মানে পদ্ধতি দেওয়া আছে। এখানে কোনো পদ্ধতি দেওয়া নাই। শাস্তির কথা দেওয়া আছে, জরিমানার কথা দেওয়া আছে, আর সংজ্ঞা দেওয়া আছে। এই কারণে এটি মূল আইন। মোট ধারা 511টা, এর মধ্যে অনেক ধারা হয়তো ভিতরে বাতিল টাতিল হয়েছে, কিন্তু 511টা ধারায় করা হয়। আর অধ্যায় হচ্ছে 23টা। প্রস্তাবনা সর্বশেষ সংশোধনী 2004-এ। তবে এই জিনিসটার আপডেট যত সম্ভব থাকতে পারে, এখন পর্যন্ত মনে হয় 2004 পর্যন্ত এটা সংশোধনী হয়েছে। এবং এটা যে আইন কমিশনের মাধ্যম দিয়ে হয়েছে সেটার চেয়ারম্যান ছিলেন ম্যাকফোর্ডি। এমনি তো বেশিরভাগ জায়গায় ম্যাকলে বা ম্যাকুলে লেখা থাকে, অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন ম্যাকফোর্ডি।
একটা অপরাধ যেটার হচ্ছে চারটি স্তর রয়েছে। কোথাও আমি শুনছি কেন? অপরাধের চারটি স্তর। ম্যামের ভয়েস এখন এখন শোনা যাচ্ছে না। ভয়েস শোনা যাচ্ছে না? এখন ক্লিয়ার শোনা এখন যাচ্ছে। শোনা যায় নাই, এখন শোনা যাচ্ছে না। আচ্ছা, অভিপ্রায়। অভিপ্রায় জিনিসটা আসলে কি? এটা হচ্ছে ইন্টেনশন। কোনো একজন ব্যক্তির আসলে অপরাধ করার নিয়ত আছে কিনা, এটাই হচ্ছে অভিপ্রায়। এটা অপরাধের চারটা স্তরের একটা স্তর। মনে করেন আপনি একজন মানুষকে গাড়ি চাপা দিলেন গাড়ি চালানো শেখার সময়, যেখানে আপনার কোনো নিয়ত নাই, বাট অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, অর্থাৎ সেই জায়গায় আপনার অভিপ্রায় নাই। কিন্তু আপনি ভোরবেলার দিকে গাড়ি চালাচ্ছেন, দেখলেন আপনার অপছন্দের একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, এবং তখন আপনি দেখছেন যে রাস্তাঘাট ফাঁকা, আপনি দিলেন গাড়ি চাপা, চারদিকে কোনো সিসি ক্যামেরা নাই, ভালো করে খেয়াল করলেন, করে আপনি একটা ধাক্কা দিলেন, তার মানে কি আপনার এই জায়গাটাতে অভিপ্রায় আছে। এরপরে হচ্ছে প্রস্তুতি। এই যে চুরি করে ডাকাতি করে এরা কি পূর্ব একটা প্রস্তুতি নিয়েই তো আসে, সরঞ্জাম এগুলা নিয়ে বের হয়। একটা বাড়িতে ডাকাতি করতে গেলে গেট টেট ভাঙা, এই যে তার আগে এই ভাঙার জন্য যে জিনিসপত্র গুলা তারা জোগাড় করে, এটা হচ্ছে প্রস্তুতি। আর ভাঙতে যে গেল বাড়িটা, এটা কি উদ্যোগ, বা গেট গেট অনেক করে বাড়ালো কিন্তু গেটটা তারা ভাঙতে পারলো না। অনেক অত্যাধুনিক ভাবে গেট, এখনকার ডিজিটাল গেট দেওয়া, যে কারণে ডাকাত মনে করেন গেটটা ভাঙতে পারলো না, কিন্তু সে কি প্রচেষ্টা চালিয়েছে। এটাও অপরাধের একটা স্তর। আর আরেকটা হচ্ছে সংগঠন বা অনুষ্ঠান। একেবারে ফাইনালি একটা অপরাধ করে ফেলা, যে আপনি যে ডাকাতিটা করেই ফেললেন, খুনটা করেই ফেললেন, বা আহতটা করেই ফেললেন একজনকে, সেটাকে বলছি সংগঠন বা অনুষ্ঠান। এটা হচ্ছে চারটা স্তর। এখন একটা অপরাধ সংগঠনে কি চারটা স্তরই দরকার লাগে? না, অনেক সময় অভিপ্রায় ছাড়াও আপনি একটা অপরাধ করতে পারেন, আবার প্রস্তুতি ছাড়াও অপরাধ করতে পারেন। হঠাৎ ঝগড়া করতে করতে আপনি একজনকে মারলেন, মারতে মারতে সে দুর্বল ব্যক্তি ছিল, আঘাত পেয়ে আইসিইউতে চলে গেল, এখানে আপনার প্রস্তুতিও নাই অভিপ্রায়ও নাই, কিন্তু আপনার সংগঠন আছে। আবার মনে করেন কোনোটাই পূর্ব পরিকল্পনা করছেন, সেই জায়গায় সেই অনুযায়ী আপনি একজনকে খুন করবেন ঠিক করলেন, বিষ সংগ্রহ করলেন, তাহলে অভিপ্রায়ও আছে। বিষ সংগ্রহ করলেন মানে প্রস্তুতিও নিয়েছেন। এরপরে আরেকজনের মাধ্যম দিয়ে তার খাবারে বিষ দিলেন, মানে আপনি প্রচেষ্টাও চালান। এরপর যদি সে মারা যায় বা হসপিটালে মুমূর্ষু অবস্থায় আছে, বা অপরাধটাই সে মারা গেল না, বাট তাও কিন্তু আপনি যেহেতু বিষ মিশিয়ে ফেলেছেন, মানে কি অপরাধ সংগঠন অলরেডি আপনি করেছেন। হ্যাঁ, সেই জায়গাটাতে পরিণতি হয়তো বা সে ব্যক্তি হয়তো বা মরেনি, ইন্টেনশন ছিল মেরে ফেলা, কিন্তু আপনি অপরাধ করে ফেলেছেন অলরেডি, যে তাকে হত্যার চেষ্টা করেছেন। হ্যাঁ, তাহলে এই জায়গাটাতে আপনার চারটা উপাদানই আছে। কখনো কখনো দুটো উপাদান থাকে, কখনো কখনো তিনটাও থাকতে পারে, কখনো কখনো একটা উপাদানও থাকতে পারে। এরপরে আসেন, অপরাধের দুটা জিনিস থাকে যেটার উপরে আসলে উপাদান থাকে, যেটার উপরে শাস্তি নির্ভর করে। একটা হচ্ছে মেন্স রিয়া, আর আরেকটা হচ্ছে অ্যাক্টাস রিয়া। মেন্স রিয়া হচ্ছে আপনার গিলটি মাইন্ড, যেটা এই যে অভিপ্রায়ের সাথে সম্পর্কিত, যে আপনার পূর্ব থেকে একটা নিয়ত আছে যে
কারোর ক্ষতি করা। এটা হলো গিলটি মাইন্ড বা অপরাধী মন, মেন্স রিয়া বলে। আরেকটা হলো অ্যাক্টাস রিয়া, মানে কোনো একটা কাজ সংগঠন করা। এটা আপনি করতে পারেন, আবার বিরতও থেকে হতে পারে বিষয়টা। যেমন আপনি ডাক্তার, আপনার চিকিৎসা দেওয়ার কথা, সরকারি হসপিটালে আপনি আছেন, আপনি বসে আছেন, আহ, দেখছেন রোগীর অবস্থা খারাপ, কিন্তু আপনি বসেই আছেন বসেই আছেন, বা আপনি নার্স, আপনি আহ ঠিকঠাক যে স্টেপ গুলা নেওয়ার নিচ্ছেন না। যেমন আমরা দেখলাম এক ডাক্তার মালয়েশিয়াতেই একজনকে ইনজেকশনের ভেতরে ঘুমের ওষুধ বেশি দিয়ে ফেলছে, রুগী নাকি খুব জ্বালাচ্ছিল, নার্স, তো যার ফলে ওই রুগী মারা গেছে। এটা হচ্ছে এক, সে করেছে। আর ধরেন তাকে একটা ইনজেকশন দেওয়ার কথা ইমার্জেন্সিতে, তার হয়তো বা হার্টের ব্লক হয়েছে, ওই সময় ইনজেকশনটা দিলে সে সুস্থ হয়ে উঠবে, কিন্তু সে সেটা দিল না, বসে থাকলো। হ্যাঁ, এবং সে লিগালি ওটা দিতে বাধ্য। এটাও একটা স্ত্রীর মধ্যে পড়বে, অর্থাৎ এটা অমিশন, সে বিরত থাকলো। একটা হচ্ছে সরাসরি সে একটা ভুলভাল ইনজেকশন দিয়ে মারলো, বা কোনোটাই যেটা দেওয়ার দরকার সেটা করলো না, অথবা নেগলিজেন্স। এই সবগুলোই একটা স্ত্রীর মধ্যে পড়বে। এই একটা স্ত্রিয়া বা মেন স্ত্রিয়া দুটা ভাগ কেন করা হলো? অপরাধের দুটা ভাগ করার একটা কারণ হচ্ছে শাস্তির ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন যে অপরাধে গিলটি মাইন্ড নাই সেটা শাস্তি কম। যেমন খুনের শাস্তি বেশি, নরহত্যার শাস্তি কম। আপনি গাড়ি চাপায় একজনকে মেরে দিলেন, সেখানে আপনি হয়তো বা গাড়ির ওখানে আপনার কোনো প্ল্যান ছিল না, অপরিচিত মানুষ ছিল, কন্ট্রোল করতে পারেননি, গাড়ি চাপা পড়ছে। এই জায়গাটাতে আপনার গিলটি মাইন্ড নাই, বাট আপনার একটা স্ত্রিয়া আছে, তো এখানে আপনার শাস্তিটা একটু কম হবে। আবার যেখানে আপনি পরিকল্পনা করে একজনকে মারছেন, অর্থাৎ গিলটি মাইন্ডও আছে, একটা স্ত্রিয়াও আছে, সেখানে আপনার সর্বোচ্চ শাস্তি 302 ধারায় চলে যাবে, এবং সেখানে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আবার যদি নর্মাল নরহত্যা হয়, তাহলে কিন্তু শাস্তিটা সর্বোচ্চ যাবজ্জীবন। আবার গাড়ি টাড়ির ক্ষেত্রে এমনি যদি 304-এর পক্ষ দেখি আমরা, সেই সব জায়গাগুলো কিন্তু 5 বছরের শাস্তির ব্যাপার হচ্ছে। তো যদিও ওই যে ড্রাইভারদের যাবজ্জীবন দেওয়ার আছে, অনেকগুলো কেস আছে ড্রাইভারদের যাবজ্জীবন দেওয়া হয়েছে। যে পরিচালক একজন ছিলেন, মাসুদ ওনার নাম বোধহয়, উনার রায়ে যে ড্রাইভার আর কি উনাকে চাপা দিয়ে মারছিলেন, ওনার তো বোধহয় যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে। এই পর্যন্ত ক্লিয়ার প্রত্যেকে? জি ম্যাম, ক্লিয়ার। এবার আমরা মূল সেকশনে চলে যাই। মূল সেকশনে প্রথমেই হচ্ছে শিরোনাম, যেটা সেখানে বলা হচ্ছে বাংলাদেশে এই দণ্ডবিধিকে কি নামে ডাকবে। সব আইনের একটা নাম থাকে, আমাদের যেমন নাম আছে এদেরও নাম আছে। তো সারা বাংলাদেশ একে দণ্ডবিধি বলে চিনবে, এবং এটা বাংলাদেশের অভ্যন্তরে যে অপরাধগুলো রয়েছে সেগুলোর বিচার করবে, যেটা ধারা 2 বলছে। তবে বাংলাদেশের বাইরেও যদি কোনো বাংলাদেশে অপরাধ করে থাকে, তাহলে সে যখন বাংলাদেশে তাকে পাওয়া যাবে, তখন কিন্তু বাংলাদেশের এই দণ্ডবিধির অধীনে তাকে বিচার করা যাবে, যেটা আবার ধারা 4-এ বলে দিচ্ছে। এবং ধারা 2-এ এখানে কিছু এক্সেপশন দেখিয়েছে, যে কারা কারা আসলে এই দণ্ডবিধির অধীনে, মানে কাদের কাদের আসলে বিচার করা যাবে না। যেমন বিদেশি রাজাগণ যদি আসে, বিচার করা যাবে না। রাষ্ট্রদূত বা কূটনৈতিক কর্মচারীগণ, এরা ক্ষমতায় থাকা অবস্থা, মানে পদে থাকা অবস্থায় এদের বিচার করা যায় না। যুদ্ধবন্দীগণ, হ্যাঁ, এদের ক্ষেত্রে আলাদা আইন করতে হয়, এই যে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল তৈরি করে আলাদা দণ্ডবিধির অধীনে এটা প্রযোজ্য হবে না। তারপরে হচ্ছে যুদ্ধবন্দীগণ বলতে অন্য দেশের যে সেনাদেরকে আটক করা হয় যুদ্ধ, সেটা, এবং দেশের আমন্ত্রণে বিদেশি সেনাবাহিনী যদি কোনো অপরাধ করে থাকে, সেক্ষেত্রে সেনাবাহিনীর নিয়ম কানুন আছে, ওদের দেশের সেনাবাহিনীকে জানাতে হবে, তারপর ওরা ওদের মতন করে বিচার করতে পারে। বা এটা যে চুক্তি অনুসারে হবে, একজন সেনাদের আনার সময় এটা চুক্তি হয় দুই দেশের, সেই অনুযায়ী আসলে শাস্তিগুলো হবে, অর্থাৎ আর্মি ল অনুসারে হবে এটা, আমাদের দণ্ডবিধি অনুসারে হবে না। এছাড়া রাষ্ট্রপতিকেও কি আমরা এই দণ্ডবিধির অধীনে আনতে পারছি না। এই 5 জন হচ্ছে এক্সেপশন, এবং এক্সেমশন পাবে তারা।
নোটে বলছে 1972 সালে প্রেসিডেন্টের জারিকৃত 48 নং আদেশ বলে পাকিস্তান আমলে চালু দণ্ডবিধি বহাল রাখা হয়। এই যে দণ্ডবিধি ব্রিটিশ আমলে, তারপর কি দেশ 47-এ ভাগ হলো, সেটা চলে গেল আবার পাকিস্তানের, তখন পাকিস্তান পেনাল কোড। এরপর আমরা স্বাধীন হলাম 72 সালে, প্রেসিডেন্ট তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি 48 নং আইন বলে এই যে দণ্ডবিধি সেটাকে চালু করলেন, এবং 1973 সালের 4 নং আইন দ্বারা পাকিস্তান শব্দটা তখন বাদ দিয়ে দেওয়া হয়। এবং দণ্ডবিধিতে সর্বোচ্চ শাস্তি হচ্ছে 303। 303টা হচ্ছে, ধরেন একজন ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডের আসামি, তারপরেও সে কাউকে খুন করে ফেললো, তখন তো তাকে আর কোনো শাস্তি দেওয়ার অপশন নাই, সর্বোচ্চ মৃত্যুদণ্ড। 303 হচ্ছে তাই। আর 510 হচ্ছে এই এমনি মাতাল অবস্থায় রাস্তায় হাঁটাহাঁটি এই টাইপের করলে, তখন তাকে 24 ঘন্টা মতন কারাদণ্ড দিবে, কারো ক্ষতি টতি করা না, এমনি আর কি। ঠিকঠাক জিজ্ঞাসাবাদ করলে উত্তর টুত্তর দিতে না পারলে তখন এই 510-এ ধরা হয় আর কি। 24 ঘন্টা কারাদণ্ড রাখা হবে, অথবা 10 টাকা জরিমানা বা উভয় হতে পারে। ধারা 3-এ বলছে যে বাংলাদেশের বাইরে সংঘটিত কিন্তু আইন বলে বাংলাদেশের মধ্যে বিচারযোগ্য অপরাধ সমূহের জন্য সাজা। এই সেকশনটাতে যেটা বলছে যে আপনি যদি বাংলাদেশের ভেতরে যেগুলা অপরাধযোগ্য, শুধু যে দণ্ডবিধি বলে না, আরো আইনে তো রয়েছে, বা দণ্ডবিধিতে যে ডেফিনেশন গুলো আছে, এগুলোর মধ্যে যদি পড়েন আপনি, তাহলে আপনার বিচার হবে। এটাই 3 ধারার মূল কথা। অন্যদিকে 4 ধারা বলছে যে আপনি বাংলাদেশী হয়ে যদি বাংলাদেশের বাইরে কোনো অপরাধ করে থাকে, ধরেন বাংলাদেশের জাহাজ, রেজিস্ট্রিকৃত জাহাজ বা বিমানে, যেটা বাংলাদেশে নাই, তখন অন্য জায়গায় ল্যান্ড করছে, আপনি একটা অপরাধ করে বসলেন, তখন আপনার বিচারটা কি হবে? বা আপনি উগান্ডায় একটা খুন করে আসলেন, এটা আসছে প্রিভিয়াস ইয়ারে প্রশ্নে আসছে। বা আপনি মনে করেন কোনো একটা দেশে গিয়েছেন, সেখানে কোনো একটা ক্রাইম করে আসছেন, পরবর্তীতে ওই সরকার যদি ইনফর্ম করলো, আপনার জানতে পারলো, তো বাংলাদেশে আপনি ধরা খেলে বাংলাদেশের এই দণ্ডবিধির অধীনে আপনাকে বিচার করা যাবে। বিচারটা এমন ভাবে হবে যেন আপনি এই দেশেই অপরাধ করেছেন, যদিও অপরাধটা আপনি দেশের বাইরে করেছেন। তো এখানে বলছে বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের জন্য বিধির আওতার সম্প্রসারণ। এটাকে আবার এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্সও বলে। হ্যাঁ, এই প্রশ্নে অনেক সময় আসতে পারে যে এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্স কত ধারায় আলোচনা করা হয়েছে, তখন উত্তরটা হবে 4 ধারা। নিম্নোক্ত ব্যক্তিগণ দ্বারা সংঘটিত কোনো অপরাধের ক্ষেত্রে এই বিধির বিধানগুলো প্রযোজ্য হবে। বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো জায়গায় বাংলাদেশের নাগরিক, 4-এ বলছে 2-3 বাতিল, 4-এ বলছে বাংলাদেশের রেজিস্ট্রিকৃত কোনো জাহাজ বা বিমান পোতে আরোহী যে কোনো ব্যক্তি উক্ত জাহাজ বা বিমান পোতে যেখানেই থাকুক না কেন, এই ধারা মতে যে কাজ বাংলাদেশের মধ্যে সংঘটিত হলে এই বিধি অনুযায়ী দণ্ডনীয় হতো, তা বাংলাদেশের বাইরে সংঘটিত হলেও তার অপরাধ কথাটির আওতাভুক্ত হবে। অর্থাৎ আপনাকে এমন ভাবেই বিচার করা হবে যেন আপনি বাংলাদেশের ভিতরে অপরাধটি করেছেন, যদিও আপনি অপরাধটি করেছেন বাংলাদেশের বাইরে। এরপরে হচ্ছে 5, 6, 7, যেটা, এগুলা অতটা পড়া লাগবে না আপনাদের, না পড়লেও চলবে। ডেফিনিশন গুলা শুধু দেখলেই হবে, যে কারণে ওই ধারাগুলো দিই নাই। যদি চান তাহলে অন্তত হেডলাইনটা দেখতে পারেন আপনারা বিআর অ্যাক্ট থেকে। গুরুত্বপূর্ণ লাগে না, এই কারণে আসলে বাদ দেওয়া হয়েছে। 8-এ হচ্ছে বলতেছে জেন্ডার। জেন্ডার বলছে তিনি সর্বনাম বা উহার সকল রূপ, না পুরুষ নারী নির্বিশেষে যে কোনো সর্বনাম বলতে যে তৃতীয় লিঙ্গদেরকেও বুঝাইছে, সবাইকেই লিঙ্গের আন্ডারে ধরা হচ্ছে। নর নারী, নর বলতে মানুষ পুরুষ, আর নারী বলতে নারী বোঝানো হচ্ছে যে কোনো বয়সের হতে পারে, যদিও শিশু আইনে 40 দিন পর্যন্ত বাচ্চাকে শিশু বলা হয়, পরবর্তীকে নারী বলা হয়, এরকম আছে নারী শিশু আইনে, বাট এখানে নারী বলতে সকল বয়সী নারীকেই বোঝানো হবে। এবং আপনাদের যেহেতু বিজিএস এর বিজিএস এ আলাদা বিষয়, কিন্তু বার কাউন্সিলে দণ্ডবিধি আছে, নারী শিশু সেকশন গুলা নাই, তাই আপনারা এখানে প্রশ্ন যদি আসে নারী বলতে কি বোঝাবে, তাহলে আপনি নারী বলতে যে কোনো বয়সের স্ত্রীলোককে বোঝাবেন। 13, 15, 17, 18 বাতিল।
11 হচ্ছে পার্সন। ব্যক্তি বলতে সমিতিভুক্ত হোক বা না হোক, যে কোনো কোম্পানি বা সমিতি বা ব্যক্তি সংস্থার আওতাভুক্ত বোঝাবে। নর্মালি আমরা ব্যক্তি বলতে মানুষ বোঝাই, কিন্তু এই যে বার কাউন্সিলের আন্ডারে আপনারা পরীক্ষা দিবেন, এই বার কাউন্সিলে কিন্তু একটা ব্যক্তি, তাকে একটা পার্সন হিসাবে ধরা হয়। অ্যাকর্ডিং টু পেনাল কোড, ব্যক্তি বলতে শুধু হিউম্যান বিংই না, কোম্পানি, সমিতি, সংস্থা, এদেরকেও বোঝানো হবে ব্যক্তি হিসেবে, এবং এদের বিরুদ্ধে মামলা করা যায়। এরা অন্যের বিরুদ্ধে মামলা করতে পারে। আপনারা প্রচুর দেখবেন যে কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছে, কোম্পানি মামলা করেছে, এরকম কিন্তু অহরহ আছে বাংলাদেশে। তো এই যে মামলাগুলো কোম্পানি করে বা কোম্পানির বিরুদ্ধে মামলাগুলো হয়, এই মামলাগুলো কেন করতে পারে? কারণ দণ্ডবিধি এদেরকে ব্যক্তি হিসেবে কাউন্ট করে বা ধরে। জনসাধারণ বলতে কি বোঝায়? জনসাধারণ বলতে যে কোনো অংশ, শ্রেণী বা যে কোনো সম্প্রদায়ের জনসাধারণ কথাটি অন্তর্ভুক্ত হবে। তো আপনারা এখানকার যে ডেফিনেশন গুলো আছেন সেগুলো এমনি রিডিং দেবেন। আর 11তে কত আছে, 12তে কত, যেমন 11তে ব্যক্তির ডেফিনেশন, 12তে জনসাধারণ, এটাকে বেশি গুরুত্ব দিয়ে মনে রাখবেন। রাষ্ট্রের কর্মচারী যারা এই যে সরকারি বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ঢুকছে যারা, তারাই সরকারি কর্মচারী হিসাবে, বিসিএস টিসিএস, এদেরকে রাষ্ট্রের কর্মচারী বলা হয়। তবে এখানকার ডেফিনেশন ব্রিটিশ আমলের, তো এইসব জায়গাগুলোতে একটু চেঞ্জের ব্যাপার আছে। সরকার 17 বলছে, 17 ধারায় সরকার বলতে বোঝাচ্ছে যে বাংলাদেশ বা তার কোনো অংশ কার্যনির্বাহী সরকার পরিচালনা করবার জন্য আইন বলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায়। আমাদের দেশের নিয়ম কি? ভোটের মাধ্যমে পার্লামেন্ট যাবে, তারপর কি শপথ গ্রহণ টহন হয় এবং তারা মিলে সরকার গঠন করে। এটা হচ্ছে আমাদের দেশের প্রক্রিয়া, লিগ্যাল প্রক্রিয়া আর কি, সরকার গঠনের। পুলিশ হচ্ছে বিচারক। এই জায়গাটাতে আপনাদের বিচারকের ডেফিনেশনটা পড়ার দরকার নাই, কারণ আপনাদের বিচারকের ডেফিনেশনটা মেনলি সাক্ষ্য আইন থেকে ধরা হয়। বিচারক বলতে যিনি বিচার কার্য করেন, জুডিশিয়ার কাজ করেন, বাট যিনি বিচার কার্য, নির্বাহী বিচার কার্য করেন, তাকে কিন্তু আবার বিচারক ধরা হবে না। এই জায়গাটাতে বেয়ার অ্যাক্ট যেহেতু সংশোধন করা হয় নাই, এখানে দেখবেন, এই দেখেন এখানে তারা নির্বাহীদেরকেও ঢুকাই দিচ্ছে, যে তারাও হচ্ছে বিচারক। হ্যাঁ, বাস্তব বর্তমানে বাংলাদেশে জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ আলাদা হয়েছে, এবং 22 অনুচ্ছেদে ক্ষমতা বলে আলাদা করা হয়েছে জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভকে সংবিধানে। তো এই জুডিশিয়ারি এক্সিকিউটিভ আলাদা হওয়ার পরে যারা শুধুমাত্র জুডিশিয়াল কাজ করে, যে সকল ম্যাজিস্ট্রেট, তাদেরকে আমরা বিচারক বলি। এদেরকে আমরা বলি, নির্বাহীদেরকে আমরা বলবো না বিচারক। হ্যাঁ, নির্বাহীরা মোবাইল কোর্ট চালালেও তাদেরকে বিচারক বলা যাবে না। কিন্তু এই জায়গাগুলোতে দেখেন একজন কালেক্টর বিচারক বলা হচ্ছে। কালেক্টর বিচারক না আমাদের বর্তমান আইনে। এই সংশোধনী গুলো আসলে করা দরকার। হ্যাঁ, এই বিচারকের ডেফিনেশনটা ঠিকভাবে ঠিক করা দরকার। তো আপনাদের সাক্ষ্য আইনে এটার ডেফিনেশন এমনি যেটা প্র্যাকটিস আমাদের, সেটা হচ্ছে জুডিশিয়াল কাজ যারা করে তারা হলো বিচারক। আর আপনারা যতটুকু মনে রাখবেন যে বিচারকের ডেফিনেশন দেওয়া আছে 19-এ, এতটুকু করলেই চলছে। বিচারালয়, বিচারালয় বলতে যেখানেই বিচার কার্য করে সেটাকেই বিচারালয় বলে। বিচারালয় বলতে আসলে কোনো বিল্ডিং বা ইমারতকে বোঝানো হয় না। মেনলি আমরা হাইকোর্টকে দেখে বলি ওই যে হাইকোর্ট, জজ কোর্ট, বাট বিল্ডিং মানে হাইকোর্ট জজ কোর্ট না। একটা বিচারক যদি বটতলার নিচে বসে বিচার কার্য করে, তাহলে সেটাও বিচারালয়ই ধরা হবে। অর্থাৎ বিচারালয়টা হচ্ছে একেবারে বিচারক যেখানে বসে বিচার কার্য করবে সেই স্থানটাকে বোঝানো হচ্ছে, বিল্ডিং কে না। এটা সাক্ষ্য আইনে দেওয়া আছে। আর এখানে আপনারা যেটা মনে রাখবেন সেটা হচ্ছে বিচারালয় দেওয়া আছে 20 ধারাতে, কোর্ট অফ জাস্টিস দেওয়া আছে 20 ধারাতে। বিচারালয় বা আদালত বলতে শুধু বিচার কার্য করতে ক্ষমতাপ্রাপ্ত বিচারক বা বিচারক সংস্থাকে বোঝায়, যে ক্ষেত্রে এইরূপ বিচারক বা বিচারক সংস্থা বিচার কার্য করেছেন। আপনাদের বোধহয় একটু বোর লাগতেছে নাকি?
দণ্ডবিধি পরবর্তীতে ভালো লাগবে, প্রথম দিকে একটু বোরিং লাগে। অস্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি বুঝতে আপনাদেরকে স্থাবর সম্পত্তি কাকে বলে সেটা বোঝা দরকার। এটা টিপি অ্যাক্টে আছে, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট, যেটা সম্পত্তি হস্তান্তর আইন। ওখানে আপনারা 3 ধারাতে দেখবেন স্থাবর সম্পত্তির ডেফিনেশন দেওয়া আছে। এটা আমরা আবার সুনির্দিষ্ট প্রতিকার যখন পড়াবো ভালোভাবে পড়াবো। যে কোনো একটা জিনিস, যে প্রপার্টি গুলো ভূমির সাথে লেগে থাকে এবং তোলা যায় না, সেগুলোকে স্থাবর সম্পত্তি বলে। যেমন বড় বিল্ডিং বা একটা দেওয়াল যেটা অনেক দূর পর্যন্ত ভূমির মধ্যে আছে, বা বড় বড় গাছ, তবে যে সকল গাছ কাঠ দেয় সেগুলোকে আবার স্থাবর সম্পত্তি বলা হয় না, অস্থাবর সম্পত্তি বলা হয়। বাট যে সকল গাছ ফল দেয় আবার কাঠও দেয় এবং বহুদূর পর্যন্ত যা শেকড় চলে গেছে, ভূমির অনেক দূর পর্যন্ত চলে গেছে, সেগুলোকে বলা হয় স্থাবর সম্পত্তি। আর এর বাকি যা আছে ছাই দুনিয়ায় সব হলো অস্থাবর সম্পত্তি। তো সিআরপিসি তে যেমন অস্থাবর সম্পত্তি আছে, আবার টিপি অ্যাক্টেও আছে। তো যারা বার কাউন্সিল পরীক্ষার্থী তারা শুধু এটা মাথায় রাখলেই চলবে, অস্থাবর সম্পত্তির ডেফিনেশন দণ্ডবিধিতে দেওয়া আছে 22-এ, বিচারালয়ের ডেফিনেশন দেওয়া আছে 20-এ। কিন্তু যারা বিজিএস তাদেরকে আবার এই সম্পত্তি হস্তান্তর সবটা ধরেই পড়া লাগবে। 23, ম্যাম, অবৈধ। দণ্ডবিধি ধারা মোট কতটি? 511। সব পড়া লাগবে না, টেনশনের কারণ নাই। অনেক ধারা আছে, ওখান থেকে আসেন। আচ্ছা, 23, অবৈধ লাভ কাকে বলে? অবৈধ লাভ হচ্ছে বেআইনি ভাবে এইরূপ সম্পত্তি লাভ করা যে সম্পত্তি লাভকারী ব্যক্তির কোনো আইনানুগ অধিকার নাই, সেটাকে বলা হচ্ছে হচ্ছে অবৈধ লাভ। মানে আপনার কোনো একটা প্রপার্টি আপনি নিছেন, আমরা বলি না ও অবৈধভাবে লাভ করছে, মানে তার আইনত তার অধিকার নাই, বাট সে এটা দখলে আছে, পজেশনে আছে, তখন এটাকে রংপুর গেইন। এটা আমাদের সমাজে প্রচুর। অবৈধ ক্ষতি, আপনি যদি কারো একটা ক্ষতি করে ফেলেন, যে ক্ষতিটা অবৈধভাবে করেছেন, হ্যাঁ, সেটা ধরেন কোনো একটা সম্পত্তি যে ব্যক্তির আইনগত অধিকার বা সত্ত্ব রয়েছে, বেআইনিভাবে উক্ত ব্যক্তির সেই সম্পত্তির ক্ষতি হলে, মানে সম্পত্তি ক্রয়ের অধিকারে আছে, ক্রয়ের সত্ত্বাধীনে আছে, কিন্তু হ এটার ক্ষতি করলে, তখন এটাকে বলা হচ্ছে রংফুল লস। আর অবৈধভাবে লাভ করা, অবৈধ লাভ হচ্ছে একটা রংফুল গেইন। আর গেইনিং রংফুলি, যে কোনো ব্যক্তি অবৈধভাবে অধিকারে রাখলে বা অবৈধভাবে অর্জন করলে ওই ব্যক্তিকে অবৈধভাবে লাভ করে বলে ধরা হবে। যে একজন ব্যক্তি একটা বাড়িতে আছে, আরে ও তো অবৈধভাবে বাড়িটা রাখছে, বৈধভাবে রাখে নাই, হ্যাঁ, অবৈধভাবে লাভ করছে, তখন এটা। তো এই এইসব জায়গাগুলো থেকে আপনাদের এমসিকিউ খুব একটা আসে না। তারপরে অবৈধভাবে লাভ করার ইংরেজিটা কি, এটা কি বোঝায়, এগুলো একটু পড়ে রাখবে। যদি একটা চলে আসে, যেহেতু বেসিক থেকে 1 থেকে 37 থেকে দেখা যায় একটা প্রশ্ন প্রতি বছরই আসে, তো পড়ে রাখবেন, সময়ও যেহেতু আপনাদের আছে, একটু লিখে লিখে পড়বেন, তাহলে আপনাদের মনে থাকবে। এরপরে অবৈধভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, কোনো ব্যক্তি অবৈধভাবে কোনো সম্পত্তি হতে বেদখল রাখা হলে এবং অবৈধভাবে সম্পত্তিচ্যুত করা হলে ওই ব্যক্তি অবৈধভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে ধরা হবে। 24 হচ্ছে অসাধুভাবে, কোনো ব্যক্তি কোনো কারোর অবৈধভাবে লাভ ঘটানোর জন্য বা অবৈধভাবে ক্ষতি করার উদ্দেশ্যে যদি কোনো কিছু করে, তাহলে সেটাকে সে ডিসঅনেস্টলি করেছে বা অসাধুভাবে করেছে বলে ধরা হবে। আর প্রতারণামূলক ভাবে, ফ্রডুলেন্ট, যদি কোনো ব্যক্তি প্রতারণার করার উদ্দেশ্যে কোনো ব্যক্তির সাথে কোনো কিছু করে, তখন সে প্রতারণামূলক ভাবে করেছে বলে ধরা হবে। এমনি তো আপনারা 315-তে প্রতারণা পড়বেনই আলাদা, আর এখানে প্রতারণামূলক ভাবে কত ধারায় আছে বললে বলবেন 25। যেটার ইংরেজি ওটা কিন্তু চিটিং, ইংরেজি প্রতারণা। আর আর এটা হচ্ছে ফ্রডুলেন্টলি, প্রতারণামূলক ভাবে।
26 হচ্ছে বিশ্বাস করার কারণ, রিজন টু বিলিভ। এই সেকশনটা ট্রায়ালে খুব কাজে দেয়। ধরেন একটা মানুষ অপরাধ করছে, হ্যাঁ, এখন আপনি সেটা আদালতকে বিশ্বাস করাতে চান, সেটা আপনাকে প্রমাণ করতে হবে যে আসলেই কারণ আছে কিনা, বিশ্বাস করার কারণ আছে কিনা। বিশেষ করে ব্রিচ অফ ট্রাস্টের ক্ষেত্রে এটা আসে। ধরেন আপনি একজনকে বিশ্বাস করছেন, সে ট্রাস্টটা ব্রিচ করছে, এখন বিশ্বাস করার কি আদৌ কারণ ছিল কিনা। যেমন আমি মনে করেন বাসা ভাড়া নিলাম, নতুন একটা বাসায় যাব। তো বাসা এই জিনিসপত্র নেওয়ার জন্য আমি অনলাইনে দেখলাম যে তারা অ্যাড দিচ্ছে যে তারা নিজেরাই এই ভাড়াগুলো করে দেয়, অনেকে রিভিউ দিচ্ছে যে তারা ওই জিনিসপত্র সব নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, খুবই বিশ্বস্ত। আমি বিশ্বাস করে তাদেরকে ভাড়াও করলাম, এরপরে তারা ওই জিনিস নিয়ে লাপাত্তা। এটা হচ্ছে ব্রিচ অফ ট্রাস্টের মধ্যে পড়বে। কিন্তু এই যে ব্রিচ অফ ট্রাস্ট যে সে করলো, এখন আদালতের কাছে আমার প্রমাণ করাতে হবে তাকে বিশ্বাস করার কি কারণ ছিল আদৌ, চিনি না জানি না কেন আমি আসলে দিলাম, বা বিশ্বাস আদৌ এটা ব্রিচ অফ ট্রাস্টে পড়বে কিনা। ব্রিচ অফ ট্রাস্টে পড়তে হলে তো আমাকে বুঝাইতে হবে যে হ্যাঁ বিশ্বাস করার কারণ ছিল, কারণ ছিল। আমি অনলাইনে অনেক অ্যাড দেখছি, বহু মানুষের রিভিউ দেখছি, যেটা দেখে যে কোনো মানুষই বিশ্বাস করবে, যে কারণে বিশ্বাস করেছি। এটা হচ্ছে রিজন টু বিলিভ। এটা ট্রায়ালের ক্ষেত্রে খুব কাজে লাগে। 26 বলছে যে কোনো ব্যক্তিকে কোনো বিষয় বিশ্বাস করার জন্য তার উক্ত বিষয়ের বিশ্বাসের যথেষ্ট কারণ থাকলেই তার উক্ত বিষয়ের বিশ্বাসের কারণ আছে বলে পরিগণিত হয়, অন্যথায় না। অর্থাৎ আপনি যখন দাবি করছেন একজন ব্রিচ অফ ট্রাস্ট করেছে, তখন সেই জায়গায় আসলেই তাকে বিশ্বাস করার কারণ ছিল কিনা এটা আপনাকে প্রমাণ করতে হবে। 27, কেরানি, স্ত্রী, কেরানি বা চাকরের অধিকারভুক্ত সম্পত্তি। যদি কোনো সম্পত্তি কোনো ব্যক্তির স্ত্রী, কেরানি বা চাকরের অধিকার বা দখলে থাকে, তবে উক্ত সম্পত্তিতে উক্ত ব্যক্তির অধিকারে রয়েছে বলেই ধরে নেওয়া হবে, মানে সে অভিভাবক হিসাবে ধরা হয়। বাস্তবে তো তা না, বাস্তবে তো সম্পত্তির ক্ষেত্রে ডকুমেন্ট যার হাতে থাকে সেটাই ধরা হয়। তারপরেও যদি কেউ দখলে থাকে, ধরেন হাজবেন্ড ওটার দখলে আছে, ওয়াইফ কাগজে কলমে, তো ওই জায়গাটাতে কোর্টে ধরেন প্রমাণ করার একটা ব্যাপার থাকলো আদৌ সে দখলে ছিল কিনা। স্ত্রী, হাজবেন্ড থাকছে, এটাই ধরা হবে যে সে থাকছে। এরপরে দলিল। দলিল বলতে কোনো বস্তুকে বোঝায় যার উপরে অক্ষর, সংখ্যা, চিহ্ন একাধিক উপায়ে প্রকাশিত হয়েছে। অর্থাৎ দলিল বলতে এটা যে কোনো একটা সংখ্যা কেউ বোঝায়। এই যে আমরা বেঞ্চ টেন্সে দাগ দিই বা গাছের গায়ে চিহ্ন আঁকি, এগুলো সবই কি দলিল। নর্মালি আমরা বাড়ি ঘরের ডকুমেন্টস কে দলিল বোঝাই, বাট সাক্ষ্য আইন বলেন আর আহ, দণ্ডবিধি বলেন বলছে যে কোনো একটা অক্ষর, চিহ্ন এগুলা প্রকাশিত হয় একাধিক উপায়, সেটাকেই কোনো বস্তুর উপরে যদি প্রকাশ করা হয় সেটাকেই বলা হচ্ছে দলিল। এবং 30 বলছে মূল্যবান জামানত। জামানত বলতে বোঝায় যে আইনানুগ অধিকার প্রতিষ্ঠা বা সম্প্রসারিত বা হস্তান্তরিত বা সীমিত বা বিলুপ্ত বা মুক্ত করে। মেনলি জামানত শপথ ভাবে বলি, এই জামানত জিনিসটা ধরেন আপনি জামিনের সময় কিছু টাকা জামানত দিয়ে ছাড়াতে পারেন, বা মর্টগেজের সময় আপনি যখন আপনার বাড়ি বা কোনো একটা জিনিস অনেক সময় দলিল, মূল দলিল রাখা হয়, হ্যাঁ, রেখে সেটার বদলে একটা জিনিস নেওয়া হয়, এটাকে অ্যাকচুয়ালি জামানত বোঝায়। তো এই যে উক্ত দলিল দ্বারা কোনো ব্যক্তি এই মর্মে স্বীকার করেন যে কোনো আইনগত দায়িত্বের অধীনে আছে। মানে ধরেন একজন মূল দলিল নিয়ে কিছু টাকা আপনাকে দিল, তাহলে সে আইনত কি ওই দলিলটা যতদিন আপনি টাকা শর্ত অনুযায়ী ধরেন 2030 সালের মধ্যে আপনার টাকাটা জমা দিতে হবে, তাহলে এই 30 সাল, এই 30 সাল পর্যন্ত ওই ব্যক্তি আইনত বাধ্য আপনার দলিলটা ঠিক করে রাখার জন্য, বা আপনি যদি বাড়ি মর্টগেজ দেন সেটা সেলটেল না করার জন্য। এরপরে 31 বলছে যে উইল শব্দটি মানে হচ্ছে ওসিয়তমূলক দলিলকে বোঝায়। মুসলিমদের ক্ষেত্রে ওসিয়ত বোঝায়, অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে উইল বোঝায়। উইলের ক্ষেত্রে 1/3 প্রপার্টি আর কি, একটা মূল প্রপার্টি উইল পাওয়া যায়। 33 হচ্ছে কাজ বা কাজ বিরতি দ্বারা একক কাজ বা কাজের বিরতি। তার ডেফিনেশন বলছে, এখানে বলছে একক কাজ বলতে কাজ সমূহের সিরিজকে বোঝায়। মনে করেন একটা ব্যক্তি একটা বাসায় ঢুকলো, চুরি করতে ডাকাতি করতে ঢুকলো, তখন বাড়ির মালিক জেগে উঠলো, সে খুন করলো। এটা কি অপরাধ? অনেকগুলো সে অপরাধ করেছে, কিন্তু সবগুলোকে মিলায়ে কিন্তু একটা অপরাধ
ধরে মামলাটা করা যায়। এবং একক কাজের বিচ্যুতি বলতে কাজের বিচ্যুতি সমূহের সিরিজকে বোঝাবে, বা কাজ সমূহের একটি কাজকে বোঝাবে, বা কাজের বিরতি সমূহকে বোঝাবে। তো ধরেন একজন অনেকগুলো অপরাধ সিরিজ আকারে করলো, হুম, সেগুলোকে একসাথে নিয়ে বিচার করা যায়। আবার ধরেন এই অপরাধগুলোর মধ্যে যদি বিরতি থেকে থাকে তাহলে আলাদা আলাদা করে ধরেও গণ্য করেও এটার বিচার করা যায়। এটা আরো ক্লিয়ার আপনারা হবেন যখন সিআরপিসি আপনাদের পড়ানো হবে। সিআরপিসির মধ্যে এটা খুব ভালোভাবে বোঝানো আছে। হ্যাঁ, আপাতত আপনারা কাজ কাজ বিরতি বা অপরাধ কাজের সিরিজ বা অপরাধের সিরিজ এইগুলো বা কাজের বিরতি, এটার যে ডেফিনেশনের ধারা সেটা 33, এতটুকু মনে রাখলেই চলবে। আজকের দণ্ডবিধির স্লাইডটা হচ্ছে এতটুকু পর্যন্ত। এখন আপনাদের কি মোটামুটি এটা নিয়ে ক্লিয়ার হয়েছে? তো আনমিউট করেন। ক্লিয়ার প্রত্যেকে? জি। মোটামুটি ক্লিয়ার। আমরা এখন প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন লিস্টে, হ্যাঁ, যেখানে আমরা দেখব যে পূর্ববর্তী বছরে এই সেকশন গুলো থেকে কি কি প্রশ্ন আসছে সেগুলো আমরা একটু দেখবো। হ্যাঁ, দেখেন আপনারা দেখবেন যে এটা পাচ্ছেন কিনা। দেখেন তো উত্তর দিতে পারেন কিনা। এটা 2012 সালে আসছে। দণ্ডবিধি প্রণীত হয় কত সালে, কত সালে হয়েছে? 1860 সালে। এটা 12 আর 13-তে আসছে। যে দণ্ডবিধি কোন ধরনের আইন, কোন ধরনের আইন? মূল আইন। কত হবে এখানে উত্তর? আহ, গ। না, অ্যাডজেক্টিভ ল মানে হচ্ছে প্রসিজারাল ল, সিআরপিসি, আচ্ছা। ক সিপিসি। হবে। হ্যাঁ, আর সাবস্টেন্টিভ ল মানে হলো মূল আইন। তাহলে এটা অ্যান্সার হবে ক। আচ্ছা, তারপরে 3, 1834 সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ম্যাককুলে। ক। এরপরে নিম্নলিখিত অভিব্যক্তিগুলোর মধ্যে কোনটি দণ্ডবিধিতে উল্লেখিত আছে এবং তা মেন্স রিয়াকে নির্দেশ করে? কোনটা এর মধ্যে মেন্স রিয়া? গিলটি মাইন্ড। ক। 2, যুক্তরাজ্যে বসবাসকারী ক একজন বাংলাদেশী নাগরিক সে উগান্ডায় একজন ব্যক্তিকে হত্যা করে। বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন কোনো আদালত ক এর বিচার করতে পারে যদি তাকে পাওয়া যায়। বাংলাদেশে। কি সবাই একমত? 2 এর ক হবে? যে কোনো দেশে ম্যাডাম, বাংলাদেশি নাগরিক যে। প্রথমটাই ঠিক বলছেন, বাংলাদেশে তাকে পাওয়া যেতে পারে। অন্য দেশে পাওয়া গেলে বাংলাদেশে বিচার করতে পারবে। বাংলাদেশে অপরাধ করারা অন্য দেশে পালায় আছে না, বিচার করতে পারে? পারে না তো। আচ্ছা, 3 নাম্বার, বাংলাদেশী নাগরিক ও যুক্তরাজ্যে একটি খুন করে এবং
তার সাক্ষী বাংলাদেশে এর বিচার করা, যদি খুন করে তবে কি তাকে শাস্তি দেওয়া যাবে কিনা, এটা আসছিল 2017 সালে। এটার উত্তর কি হবে বলে? যাবে ম্যাডাম। দেখেন, দেখে বলেন কোন পয়েন্টটা হবে। ম্যাডাম, দুইয়ের অ্যান্সারটা কি? দুইয়ের অ্যান্সারটা ক। হবে না, যেখানে পাবে সেখানেই তো। না, বাংলাদেশে। না মানে সেটা না, মানে বাংলাদেশে পাওয়া গেলে বাংলাদেশের আইন, আর যদি উগান্ডায় পায় তাহলে উগান্ডার আইন নাকি? উগান্ডায় বাংলাদেশ পাবে কি করে? বাংলাদেশ তো বাংলাদেশেই পাবে, কিন্তু সে অপরাধটা করছে উগান্ডায়, কিন্তু তাকে বাংলাদেশের যে কোনো পাওয়া জায়গায় গেছে, পাওয়া গেলে বিচার করতে পারবে। বাংলাদেশের আইনে হবে। এটা কততে, 4 ধারা থেকে প্রশ্নটা আসছিল, 2015-তে আসছে। তারপরে 3 নাম্বারটা, বাংলাদেশের নাগরিক যুক্তরাজ্যে একটি খুন করে। হ্যাঁ, এখন তাকে কি শাস্তি দেওয়া যাবে বাংলাদেশে? এই 4টার মধ্যে কোনটা উত্তর হবে বলেন? হবে ম্যাডাম। কি সবাই একমত? বাকি কিন্তু সব চুপ, একজনাই কথা বলতেছে। বাকিরা কি মনোযোগী না ক্লাসে? উত্তর খ হবে, বাকি সব চুপ।